সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের নারী আসন নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনসহ মৌলিক অনেক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তবে জুলাই মাসের মধ্যে ঘোষণা করা হবে জুলাই সনদ। আমরা আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি এই সংস্কারে কতটা মজবুত হবে গণতন্ত্র। আলোচক হিসেবে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আলোচক হিসেবে রয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ.কে.এম মতিনুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠন অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ এবং ডক্টর মতিনুর রহমান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মতিনুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। কাগজে সংস্কার করে মানে স্বৈরতন্ত্র কতটা ঠেকানো যাবে, বা গণতন্ত্র তো আসলে প্র্যাকটিসের বিষয়, জুলাই চার্টার কতটা কার্যকর হবে বলে আগামী দিনে আপনারা কি মনে করছেন? ধন্যবাদ ইমরুল ভাই আপনাকে এবং সম্মানিত সহ-আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনার প্রশ্নের মধ্যে উত্তর কিন্তু লিপিবদ্ধ রয়েছে আমি মনে করি। সেটা হচ্ছে কাগজের সংস্কার এবং সেটি কতটুকু প্রায়োগিক হবে সেটি একটি বিষয়। খুবই সত্য কথা, আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে এক ধরনের ব্যত্যয় রয়েছে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 5 আগস্টের জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্প্লিটটা তৈরি হচ্ছে, সেখানে সঙ্গত কারণেই আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশের এই গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো দেখেন, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় সংস্কার আসছে মৌলিক জায়গায়। তো আমি মনে করি যে রাষ্ট্র কাঠামো অনেকগুলো জায়গায়, বিশেষ করে সংবিধান, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থাপনায় এবং সরকার পরিচালনায় অনেকগুলো জায়গায় সংস্কার অত্যন্ত প্রয়োজনীয়, সময়ের পরিবর্তনের সাথে সময়ের ব্যবধানে। আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাগত জানাই। তবে পাশাপাশি এটা আপনাকে এখানে একটু প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে চাই। আপনি দেখুন যে 1688-এ গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে এবং গ্লোরিয়াস রেভলিউশনের পর আপনি ব্রিটেনের যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে দ্বিকক্ষ বিশিষ্ট ছিল না, এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে তারা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পর্যায়ে আসছে। আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, যেটা আপনি বলেছেন, গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে বেসিক্যালি গণতন্ত্রটা আসলে মানুষের ভিতরে এটি বিকাশ লাভ করে এবং প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হয়ে ওঠে। তা আমরা সাধারণত যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপনারা লক্ষ্য করবেন, সেটি হচ্ছে এরকম যে আমরা আসলে জনগণের কাছে যে আইনটা আমরা প্রণয়ন করি, এটা জনগণ আসলে এই ব্যাপারে কিছু অবগত আগেই থাকে না থাকার পরে জনগণের উপর আমরা কিছু চাপায় দেওয়ার চেষ্টা করি। ফলে জনগণকে যতক্ষণ পর্যন্ত আপনি জ্ঞানভিত্তিক সমাজ এবং রাজনৈতিক দীক্ষা যতক্ষণ পর্যন্ত আপনি জনগণকে দিতে না পারবেন বা জনগণকে ওই জায়গায় নিয়ে না আসতে পারবেন, তখন যত আইনই করেন, যত সংস্কারই করেন, সেটা আসলে খুব বেশি ফলপ্রসূ হয় না। তারপরেও আমি এই জায়গাতে এই স্পিরিটটাকে শ্রদ্ধা জানাই এবং এটাকে আমি সমর্থন করি, একমত পোষণ করি। সেটি হচ্ছে যে আসলে মৌলিক কিছু জায়গাগুলোতে আসলে পরিবর্তন, সংস্কার এটি প্রয়োজনীয়। যেমন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট একটা আইনসভার কথা বলা হচ্ছে। আপনি যদি প্রকৃত অর্থেই একটা নেটিং সিস্টেমে যান, পার্লামেন্টকে যদি ইফেক্টিভ করতে চান, কার্যকর করতে চান, তাহলে সেখানে যে অবয়বটা আসছে, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সকল রাজনৈতিক দল অলমোস্ট এই ইস্যুতে একমত, এটি একটি ইতিবাচক দিক। এবং আমি মনে করি যে আপনি পার্লামেন্টকে যদি আপনি তার কার্যকর জায়গায় আপনি দেখতে চান, তাহলে পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করবে তাদের ক্ষেত্রেও কিছু রাজনৈতিক দল এবং অপরাপর যে নির্বাচন পদ্ধতি এবং প্রার্থী সিলেকশন এবং জনগণের ভিতরে এই যে যোগ্য, মেধাবী এবং সৎ, শিক্ষিত যারা পার্লামেন্টে প্রকৃত অর্থে এসে আইন প্রণয়নের সাথে যুক্ত হবেন, তাদেরকে বাছাই করার ক্ষেত্রেও জনগণের ভিতরে এক ধরনের পরিবর্তন যেটি স্পিরিটের সাথে যায়। তা আমি মনে করি এটি ইতিবাচক, এবং আমার মনে হয় যে এখানে কোনো রাজনৈতিক দল এই বিষয়ে দ্বিমত করেছে বলে আমার জানা নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়গুলো পরিবর্তনের সাথে সাথে আপনি যদি গণতান্ত্রিক প্র্যাকটিসটা অব্যাহত রাখেন ধারাবাহিকভাবে, তাহলে মানুষের ভিতরে কিন্তু এই প্র্যাকটিস এবং প্রতিষ্ঠান এবং জনমনের ভিতরে যে বিকাশ, এটি সমন্বয় যখন হবে, তখনই অটোমেটিক্যালি এই জায়গাগুলো। উচ্চকক্ষের বিষয়ে সব দলই একমত, কিন্তু উচ্চকক্ষ আসলে কীভাবে নির্বাচনটা হবে
কীভাবে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যরা, সেই বিষয়টিতে আসলে ঐক্যমতে বোঝানো যায়নি। আপনার মতামত কি? মানে এই ভোটের আনুপাতিক হারে নির্ধারণ করা উচিত, না এই নিম্নকক্ষে যে সংসদীয় আসনগুলো দলগুলো পাবে আমি তার রেশিওর ভিত্তিতে আমি আমি হওয়া উচিত? ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার সংসদ সদস্য যখন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন এবং তাদের প্রতিনিধিত্বের সাথে তাদের রিপ্রেজেন্টেশনের রেশিও অনুযায়ী আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে তার রিপ্রেজেন্টেশনের সাথে মানে সম্পর্ক রেখেই এই যে উচ্চকক্ষ, এটি প্রাথমিক পর্যায়ে একটা ট্রায়াল এরার মধ্যে কিন্তু যাত্রা শুরু হতে পারে। বাট এটি আমি মনে করি না যে এখনই সেটি যে খুব ভালো একটা ইফেক্টিভ মানে রেজাল্ট আসবে, বাট আমরা এটিকে একটা পরীক্ষামূলকভাবে এবং পরবর্তীতে হয়তো, যেটা আমি একটা এক্সাম্পল দিয়েছি ব্রিটিশ মানে পার্লামেন্টের, আমার মনে হয় যে পরবর্তীতে দেখবেন যে আরও গতিশীল হবে এবং আরও অনেকগুলো জায়গায় হয়তো আমাদের সংস্কার বা সংশোধন করা প্রয়োজন হবে। তার মানে সংস্কার এবং সংশোধন কিন্তু একটা দিনে সব কিছু সম্ভব নয়, এটি একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়ার মধ্যে যাবে আমি মনে করি আর কি। এবং সেটি সংসদের আসন নির্ধারণের সাথে সাথে ওই উচ্চকক্ষের আসন সেখানে হতে পারে যারা সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত নন, কিন্তু তারা হয়তো বিভিন্ন পেশার সাথে যুক্ত, রাজনৈতিক সচেতন বা রাজনীতি বিশ্লেষক অথবা ইন্টেলেকচুয়ালস একটা গ্রুপ, তারা সেখানে গিয়ে তাদের যে পর্যালোচনা, অর্থাৎ সংসদ সদস্যদের কার্যক্রমগুলো পর্যালোচনার মধ্যে তারা যাদের জন্য কন্ট্রিবিউট করলো, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন করার একটা সুযোগ থাকবে। মতিন স্যার, আপনার কাছে আবার ফিরবো। মাহমুদ ভাই, 24-এর অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের পুনর্গঠন বা সংস্কার। এই যে সংস্কার প্রক্রিয়ার যে আলোচনা, সেটা কি আসলে আশাহত করছে, নাকি আপনার আশাবাদী হওয়ার মতো এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত যেটি আছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহালোচকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে ডায়ালগ প্রসেসটা এখন হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এটার ধারাবাহিকতাটা হয়তো আরও যদি কিছুদিন আগে শুরু করতো আরও বেশি ভালো হতো এবং ইন্টেন্সিটিটা খুব কম ছিল পূর্বে। এখন তারা বলছে যে রাত দিন মানে সকাল সন্ধ্যা তারা ধরে নিয়ে আলোচনাটা করে একটা ঐকমত্যে পৌঁছাবে। আজকে টানা তৃতীয় দিনের মতো আলোচনা হচ্ছে। সো এটা আসলে আরও ক্রমান্বয়ে যখন আসলে আমি বলবো যে এটা এনসিপির পক্ষ থেকেই আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যখন এটা নিয়ে বারে বলছিলেন যে জুলাই সনদ এবং ঐক্যমত্যে পৌঁছানোর পূর্বে নির্বাচন নিয়ে কথা বলাটা আসলে যৌক্তিক না কোনোভাবেই। সুতরাং সেই ধারণা থেকে আসলে আমি মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা অনুধাবন করতে পেরেছেন যে আসলে রাষ্ট্রের সকল স্টেক হোল্ডার যারা আছে, রাষ্ট্রের সকল স্টেক হোল্ডার নয় সরি যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে কথা বলে এই জিনিসটাকে ঐক্যমত্য পৌঁছানো। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আপনি গত পরশু দিনে যে আমাদের স্টেটমেন্ট এসেছে আপনারা সবাই জানেন যে আমরা বলেছি রাষ্ট্রের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে এই জুলাই সংস্কার অথবা ঐক্যমত্য কমিশনে আমরা যে বিষয়গুলোতে ঐক্যমত্য করব সেইখানে শুধু রাজনৈতিক দল না, বাকি অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এবং ধরেন যারা আমাদের শহীদ হয়েছিল তাদের পরিবার, ইভেন অন্যান্য যারা আছে তাদের সাথেও এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি যদি এখানে জাস্ট আমার ডানে বসা স্যার ওনার ওনার কথাই বলি উদাহরণস্বরূপ, উনি একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, রাইট? সো ওনাদের মতো যারা আছেন তাদেরও কিন্তু এখানে একটা স্টেক আছে যে তারা আসলে কী ভাবছেন এই বিভিন্ন সংস্কার এবং হচ্ছে ঐক্যমতের মধ্যে। সো এই জিনিসগুলো তাদের সেটাও করা উচিত ছিল। কিন্তু আমি এখনও আশাহত নই এবং আমাদের দল থেকে আমরা এখনও আশাহত নই, কিন্তু যেইভাবে প্রোগ্রেসটা হচ্ছে সেটা খুব ভালো যে আবার প্রোগ্রেস হচ্ছে তাও না। যেমন কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আসলে ঐক্যমত্যে পৌঁছানোটা খুব জরুরি। আপনি অবশ্যই দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমাদের প্রবাসী যারা আছে তারা কিন্তু তাদের অধিকার নিয়ে এখন কথাবার্তা বলা শুরু করেছে, যেটা আগে পরে হয় নাই। কারণ প্রবাসীদের রেমিটেন্সের উপর ভিত্তি করে আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশ সচল থাকছে, জিডিপিতে সরাসরি তাদের কন্ট্রিবিউশন আছে, কিন্তু তাদেরকে আমরা ভোটাধিকার এতদিন পর্যন্ত দিতে পারি নাই। এখন যখন জাতীয় নাগরিক পার্টি প্রবাসীদের এই ভোটাধিকারের কথা বলছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে আসলে আমাদের প্রবাসী ভাই যারা আছেন দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসলে ভোট দিতে চাচ্ছে। সরকারের উচিত বর্তমান তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট প্লাস জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা আছে এবং সব দলেরই উচিত এটা নিয়ে কথা বলে এটাতে ফাইনাল করা যে আসলেই আমাদের প্রবাসী ভাইরা ভোট দেবে এবং কোন পদ্ধতিতে ভোটটা দিবে সেটাও একটা কিন্তু ডায়ালগ প্রসেসের প্রয়োজন রয়েছে, কারণ সেটার একটা প্রিপারেশনের দরকার আছে যেটা আগে পরে কখনো হয় নাই। সো এই প্রিপারেশনটা নিতেও কিন্তু নির্বাচন কমিশন বলেন সবার একটা সময় লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন 2020 সালে বলেছেন যে আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন হয়েছে সেটা আইনটাই তো স্বৈরাচারী আইন, সেই নির্বাচন কমিশনের আইন মানেন না ওনারা এবং হচ্ছে এই কমিশনটা পুনর্গঠনটাকে তারা মানেনি। আমরাও কিন্তু তাদের সেই কথার সাথে একমত যে আসলে যে আইনের মাধ্যমে হয়েছে সেটা ঠিক নাই এবং এই আইনের মাধ্যমে আসলে নির্বাচন কমিশন থাকা উচিত নয় এবং নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলোও কিন্তু অ্যাড্রেস করা খুবই জরুরি।
আবার সংসদে নারীদের অংশগ্রহণ আসনের ব্যাপারে যেটা বলা হচ্ছে, বিএনপি বলছে এখানে আরও আসন সংখ্যা বাড়ানোর জন্য সংরক্ষিত আসন। আবার আমাদের পক্ষ থেকে যেটা আমরা বলছি যে সংসদে নারীরা সরাসরি ভোটে আসুক। আমি যখন সংসদে সরাসরি সংরক্ষিত আসনে যখন আমি বলছি যে সরাসরি নারীরা এখানে এসে বসবে সিলেক্টিভ মেথডে, তখন কিন্তু সমাজের যেই নারীরা বিভিন্ন যারা আছে, যারা এতদিন পর্যন্ত ধরেন আসতে চায় না, বিভিন্ন ক্যাটাগরি যারা আছে, অনেক যোগ্যতা সম্পন্ন নারী ব্যক্তিত্ব আমাদের রয়েছে যারা পলিটিক্স আসতে চায় না, এবং অনেকে সেই লিয়াজোটা করবে না সরাসরি বলতে গেলে যে আমি সংরক্ষিত আসনে যেতে চাই, কারণ সেটা রাজনৈতিক ডিসিশন হয়ে যায়। কিন্তু যখন সরাসরি ভোট রেডি করা হচ্ছে, ভোটের মাধ্যমে যাওয়া হচ্ছে, তখন কিন্তু সাধারণ জনগণই সিলেক্ট করতে পারছে আমার আসন থেকে নারী সদস্য কে যাবে। আমার মনে হয় এটা খুবই একটা টার্নিং পয়েন্ট আমাদের দেশের জন্য, আমাদের ঐতিহাসিকভাবে। আমার মনে হয় যে এটা আমাদের যারা ঐক্যমত্য কমিশন আছে, রাজনৈতিক দল অন্যান্য যারা আছে, তারাও আমাদের সাথে অতি শীঘ্র এটা নাগরিক পার্টির সাথে আপনার কাছে আবার ফিরছি। মতুন স্যার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে একটি আলোচনা চলছে এবং বিএনপি খুবই জোরালোভাবে এটা বিরোধিতা করছে। তারা বলছে যে এই কমিটি, যে এই এনসিসি আসলে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নিয়োগ দেবে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যে বিএনপির যুক্তি হচ্ছে, যে যুক্তি তারা এটা বিরোধিতা করছে, যে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে। তাদের এই বিরোধিতা যৌক্তিক মনে করেন কিনা? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মাহমুদ সাহেবের কিছু কথা একটু ব্যাখ্যা করতে পারবো, টাচ করি একটু। সেটা হচ্ছে একটা হচ্ছে নারীর সরাসরি ভোটের ক্ষেত্রে বলেছেন। আমি এই জায়গাতে একটু আমার নোট দিতে চাই। দেখুন, আমাদের বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, নারীদের শিক্ষার হার বেড়েছে এবং তারা কর্মসংস্থানেও সন্তোষজনকভাবে অনুপ্রবেশ ঘটেছে। কিন্তু এটা তো সত্য যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট এখনও নারী বান্ধব নয়। তো যার ফলে আপনি আমাদের সোশিও ইকোনমিক এবং আদার্স কিছু ব্যারিয়ার্স আছে, যেটা নারীদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। তো সুতরাং নারীকে যদি আপনি এম্পাওয়ার করতে চান এবং নারীকে যদি আপনি কিছু এক্সট্রা প্রিভিলেজ দিয়ে যদি আপনি তাদেরকে মেইন স্ট্রিমে আনতে চান, তাহলে সেখানে সরাসরি ভোটের সুযোগ তো রয়েছে, তারাও সরাসরি ভোটে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এখানে স্পেশাল প্রিভিলেজ, যেটা আমাদের একটা আইনও আছে লোকাল গভর্নমেন্টে, যে নারীদেরকে কোটা সিস্টেমের মধ্য দিয়ে আসলে পিক করে নিয়ে আসা। আমার মনে হয় যে এই জায়গাতে আমি মনে হয় যে একটু নোট দিতে পেরেছি। আর আপনার প্রশ্নের উত্তর যেটা আসে, দেখুন এনসিসি, আপনি এনসিসির কথা বলেছেন, মানে জাতীয় এই যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা আর কি, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেখানে এই একটা কাউন্সিলের মাধ্যমে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা জিনিস এখানে খুবই প্রাসঙ্গিক এই জন্যই যে আমি অনেক কিছু যখন প্রত্যাশা করব এবং সেই প্রত্যাশার সাথে যখন আমার এটা বাস্তবতার মিল না থাকবে, তখন আমি কিন্তু হতাশ হয়ে পড়ব। আমি মনে করি যে এই জিনিসগুলো যেটা আসছে, এটি আমি যদি ইতিবাচকভাবে ধরে নিই, কিন্তু বর্তমান বাংলাদেশের যে চিত্র, মানে এখনকার যে অবয়ব, এই জায়গাতে যদি অনেক কিছু আপনি চাপিয়ে দেন, অনেক কিছু যদি আপনি এখানে ইন্ট্রোডিউস করতে চান, তাহলে সেটা কিন্তু খুব হিতে বিপরীত হয়ে যায়। আসলে আমরা অনেকগুলো কিছু স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নটা বাস্তবের সাথে আমরা মিল খুঁজে পাই না। আমি এই কথাটি বললাম এই কারণেই, আপনি পার্লামেন্টকে যদি ইফেক্টিভ না করেন, আপনি যত আইন করেন না কেন, যত কমিটি গঠন করেন না কেন, অ্যাকচুয়ালি আসলে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসবে না। আপনি পার্লামেন্টের দিকে তাকান, আপনার লিবারেশনের পরে যতগুলো পার্লামেন্ট, অর্থাৎ 12তম যে পার্লামেন্ট সেশনগুলো হয়েছে, সেই পার্লামেন্টগুলোতে আসলে কী আলোচনা হয়, পার্লামেন্ট মেম্বারদের আসলে ফাংশনটা কী, অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে যদি আপনি অ্যাড্রেস করেন, তাহলে দেখবেন যে আসলে ওখানে অনেকগুলো অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, যেখানে প্রতি মিনিটে একটা বড় কস্টিং আছে, যেটা বাংলাদেশের রাজস্ব থেকে এই খরচটি মেটানো হয় জনগণের টাকায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পার্লামেন্টকে যদি আপনি কেন্দ্রবিন্দু ধরেন, অর্থাৎ আমি যদি এখানে ডেমোক্রেসির মেইন জায়গাটা ধরি পার্লামেন্ট, যেটা হয়তো অনেকে বলবেন যে আমাদের ডেমোক্রেসি তো আসলে এখনও বিকশিত হয়নি, এই কারণে তো হয়নি, পার্লামেন্ট যখন এই ফাংশনিংটা প্রপারলি করে নাই, পার্লামেন্ট মেম্বাররা যদি তাদের সেখানে ফাংশনিং প্রপারলি করতো, কী কারণে পার্লামেন্টকে আমি গুরুত্ব দিচ্ছি, পার্লামেন্টে যারা আসবেন তারা কারা, তারা হচ্ছে জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, অর্থাৎ জনগণ তাদেরকে কিন্তু ডেলিগেট করছে। স্যার, এনসিসি গঠনের প্রয়োজনীয়তা আছে কিনা? সেই ক্ষেত্রে আমি বলি, হ্যাঁ, সেই ক্ষেত্রে যখন আপনি এই জায়গাতে খুব স্ট্রং একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারবেন, কার্যকর রোল প্লে করতে পারবেন, তখন আপনি অনেকগুলো জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারেন। কিন্তু আপনি যদি এটিকে খুব বেশি ইফেক্টিভ না করে যদি অন্য অন্য জায়গায় যান, তাহলে সেখানে আমি ব্যক্তিগত মনে করি পার্লামেন্টের যে পাওয়ার অ্যান্ড ফাংশন, সেখানে কিছুটা ক্ষুণ্ণ হবে। কারণ আপনি তো এটা তো এই যে কাউন্সিলটা গঠন করবে, এটা তো জনগণ তাদেরকে ভোট দিচ্ছে না, জনগণের ভোটে নির্বাচিত তারা নয়, তাদেরকে আপনি গঠন করছেন এবং সেটি একটা প্যারালাল গভর্নমেন্ট। আমি যেটা মনে করি যে জনগণকে আপনি এই ম্যানিফেস্টোটা আপনি সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী নেতা থাকবেন, স্পিকার থাকবেন, সেটি থাকবেন, কিন্তু কথা হচ্ছে প্রধানমন্ত্রী কি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসছেন?
বিষয়টা এরকম না। প্রধানমন্ত্রী যারা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবেন তারা প্রধানমন্ত্রী নির্বাচন করেন, তাদের ভেতর থেকে যাকে মনে করেন তাদেরকে। কিন্তু আলটিমেটলি আপনি তো পার্লামেন্টে আসছেন একজন পার্লামেন্টের মেম্বার হিসেবে, তো সুতরাং ওই পার্লামেন্ট মেম্বার যিনি আসছেন তাকে পরবর্তীতে আপনি মন্ত্রী বানান, প্রধানমন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান। আমি এই জায়গাতে বলতে চাচ্ছি যে পার্লামেন্টকে যদি আপনি পৃথিবীর অন্যান্য উন্নত দেশে আপনি দেখেন না কেন পার্লামেন্ট ফাংশনিং করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, আপনি ব্রিটেনের দিকে, আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমে আমরা আসছি। এখন আপনি সেটি আমেরিকান স্টাইলে যান অথবা ব্রিটিশ স্টাইলে যান না কেন, তারাও কিন্তু এই ট্রায়াল এবং এররের মধ্যে থেকে কিন্তু এই জায়গাতে এসেছে। এখন আমি বাংলাদেশের যদি ক্ষেত্রটি আমি প্রেক্ষাপটটা যদি বিবেচনা করি, তাহলে সেই বিবেচনা করতে গিয়ে আপনি অনেকগুলো বড় বড় ইস্যু আপনি নিয়ে আসবেন, যে ইস্যুগুলো আমি মনে করি যে মৌলিক যে জায়গাগুলোতে দৃষ্টি দেওয়া উচিত এই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশন বলেন, জাতীয় সংস্কার কমিশন বলেন না কেন, আমার জায়গা থেকে আমি বলতে চাই সেটা হচ্ছে এরকম যে আমরা অনেকগুলো বড় ক্যানভাস তৈরি না করে আমরা মৌলিক কিছু জায়গাতে যাই। কারণ আজকে বাংলাদেশে ফ্যাসিস্ট তৈরি হচ্ছে কেন? ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রধান কারণ তো আপনি 3 বার অনির্বাচিত সরকার আসছে। মাহমুদ ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা এনসিসি আলাপ করছিলাম। জাতীয় নাগরিক পার্টি খুব বেশি সোচ্চার এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলটি গঠন করার বিষয়ে। মানে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনটা কেন প্রয়োজনীয়তা হলো? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের যে পয়েন্টটা উনি বলেছেন যে আসলে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, বিশেষ করে বিএনপি, জি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা হলে অনেক কিছু চাপিয়ে দেওয়া হবে। বরঞ্চ এটা না বলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা মনে করি যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যখন করা হবে এটা একটা স্টার্ট হোক, যার মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি সেটা সকল দল থেকে সিলেকশনের মাধ্যমে বা কী মেথডে যেতে পারে সেটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা হয়েছিল। কিন্তু এটা করলে আসলে সংসদের যে সংসদ নেতা অথবা প্রধানমন্ত্রী অর্থাৎ নির্বাহী বিভাগের ক্ষমতা যে খর্ব হবে তা না, বরঞ্চ আমরা মনে করি হচ্ছে এটাতে ক্ষমতার একটা ভারসাম্য আসবে। কেননা আমরা কেন বলছি, আজকে যদি আপনি ধরেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে যদি আসলে নির্বাহী বিভাগ নিয়োগ দেয়, নির্বাহী বিভাগের চয়েসে যদি তাকে যেতে হয়, তাহলে তো আমি চাইবই পারতপক্ষে যে আমার যেই লোক আছে সে যাবে, রাইট? সো এখানে আমরা বলছি যে এটা এই ফেভারিটিজমটা না থাকুক, বরঞ্চ একটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল হোক, সেটা সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের একটা ধরেন এখানে স্টেক থাকবে, তারা একটা পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট কোন পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, একটা পদ্ধতির মাধ্যমে আপনার সেই ইনস্টিটিউশনগুলোর প্রধান কারা হবে সেটা নির্বাচন করবে। তার মানে তো এটা তো আরও আমি মনে করি যে নির্বাহী বিভাগকে আসলে সহযোগিতা করা হচ্ছে, যেন নির্বাহী বিভাগ এই সকল যেই আপনার নিয়োগগুলো হবে সেগুলোর যদি কোনো ধরনের ব্যত্যয় হয়, সংগঠিত হয়, সেক্ষেত্রে তার সরকারের উপরে দোষ চাপানো যাবে না, সেটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কাছে যাবে। কিন্তু এনসিসি কার কাছে জবাবদিহি করবে? রাষ্ট্রপতির কাছে জবাবদিহিতা করবে, সংসদের কাছে জবাবদিহিতা করবে। আপনি দেখেন, আমি এটা খুব আমার কাছে মনে হয় যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য, যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগের প্রধান যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে এবং সংসদের প্রধান নেতাও যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে, এই দুইটাতে তো আমি যদি সব জায়গায় রাজা হয়ে যাই তাহলে তো আমার বিপক্ষে কেউ দাঁড়াবে না। সো আমরা যেটা বলেছি যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যেন এক না হয়, এর জন্য ভিন্ন হয়। সো আপনি বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, বা এনসিপি বলেন, বা অন্যান্য দল বলেন, প্রত্যেক দলে নিশ্চয়ই দুইটা বড় নেতা তো অফকোর্স আছে, রাইট, দুই জায়গায় রিপ্রেজেন্টেশন করার জন্য। সো এইখানে আসলে এখানে আর্গুমেন্টের কিছু নাই, বরং এটা একটা সদিচ্ছার ব্যাপার যে আমরা আসলে করতে চাই কিনা। আবার এটা অনেকটা আমি মনে করি যে আসলে ইলেকটোরাল সিস্টেম, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলটা পপুলারের ভোটে তো আমরা সংসদ সদস্য যারা থাকবে তারা নির্বাচিত হয়ে আসছে, এটা কিছুটা ইলেকটোরাল ইন দ্য সেন্স দ্যাট এই সংসদ সদস্যের মধ্য থেকেই তো আমাদের পার্টিজমের মধ্য থেকে যারা থাকবে, এটা এমনও হতে পারে পদ্ধতিটা ওইখান থেকেই ধরেন একটা রিকমেন্ডেশন যেতে পারে যে এই তারা যেতে পারে, অর্থাৎ আমরাই একটা গ্রুপ অফ পিপল যারা কিনা সিলেক্টেড বাই আদার পিপল, মাস পিপল, জনগণের মাধ্যমে তারা এটা হয়তো নির্বাচন করতে পারে, সেটা আরেকটা পদ্ধতি হতে পারে। সো যেহেতু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের মনে হয় কোনো জিনিস একটা যদি আমরা শুরু না করি, সেই ক্ষেত্রে সেটার আসলে স্যার নিজেই বলেছেন এরর অ্যান্ড ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে। সো আমরা যদি ফিড গ্যাপ অ্যানালিসিস আসলে করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা স্টার্ট করতে হবে, রাইট? সো আমরা মনে করি এই প্র্যাকটিসগুলো স্টার্ট করা অত্যন্ত জরুরি। স্যারের আরেকটা কথা বলেছেন অত্যন্ত সুন্দর, যে নারীর যে ইস্যুটা, যে নারী বান্ধব আসলে নয়, বিভিন্ন ক্ষেত্রে নারী বান্ধব নয়। এখন এই নারী বান্ধব করতে হলে নারীদেরকে কিন্তু আমাদের পার্টিসিপেশন করাতে হবে। এখন
মফস্বল এলাকাতে আমরা বলছি সরাসরি ভোটে নারী নির্বাচিত হতে হবে। এখন আমরা কাদের কথা বলছি? প্রত্যেকটা মফস্বল এলাকাতে আপনি এখন অফকোর্স আপনি চোখ বন্ধ করে যান, একজন না, অনেক যোগ্য আপনি নারী নেতৃত্ব পাবেন যারা সামনে থেকে আসলে ওই আসন প্যারালালি আরেকটা সংসদ সদস্যের সাথে 100 আসনে যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা আসে, সেক্ষেত্রে তার কনস্টিটিউশনটা অনেক বড় হয়ে যায়। মানে এখনকার যে বিদ্যমান সিস্টেম 3টে আসনের সমান একটা নারী আসনের সীমানা হচ্ছে, তার জন্য তো কষ্টসাধ্য এটা না। আপনি সরাসরি ভোটে যাই, সরাসরি ভোটে এখন এটা নিয়ে আলোচনা হতে পারে। এটা যেটা বলছি আর কি, আগে তো আমাদেরকে একটা অ্যালাইনমেন্ট আসতে হবে যে আসলে আমরা চাই নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। আপনার কি মনে হয় না যারা হচ্ছে ধরেন আমার আসনের কথা যদি বলি গাজীপুর 3, আমার এলাকার লোকজন যারা আছে তারা কি চায় না তাদের আসলে ওইখানে সংসদে তাদের ফিমেল রিপ্রেজেন্টেশন, নারী রিপ্রেজেন্টেশন কে থাকবে এটা তারা সিলেক্ট করুক? এটা তো দল সিলেক্ট করলে তাহলে সিলেকশন হয়ে গেল। সেই অপশন তো আছে, 300 আসনের মধ্যে নারী মনোনয়ন পেতে পারে না, সেটা হচ্ছে মনোনয়নের মাধ্যমে যাওয়ার কথা বলছেন। আমরা বলছি নারী বান্ধব করার জন্য, নারীর অধিকারকে আরো বাড়ানোর জন্য যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই ক্ষেত্রে প্যারালালি নারীদের মধ্যে একটা ইলেকশন হোক না, তাহলে যে যোগ্য নারী ওই এলাকার তিনি উঠে আসবে এবং সেই সমষ্টিগতভাবে সবার জন্য ওনারা কথা বলবে। এটার মাধ্যমে কিন্তু বৈষম্য অনেকটা দূর হয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ডক্টর মতিনুর রহমান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির একটা প্রস্তাবনা এসেছে, ইলেকট্রাল কলেজ সিস্টেমের ভোট, যেটা আসলে বেসিক ডেমোক্রেসির আদলে, যে সকল লোকাল গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ তারা সবাই মিলে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করবে। আপনাকে ধন্যবাদ। 2008 সালে নেপালে একটি এরকম, আমাদের বাংলাদেশে এখন যে জিনিসগুলো নিয়ে চিন্তা করছি আমরা, তারা এরকম একটি কার্যক্রম শুরু করেছিল সংস্কারের ক্ষেত্রে, খুব সাকসেস হয় নাই। এবং আপনি যদি পৃথিবীর 26টা, আমি আপনাকে এক্সাম্পল দেখাবো, 26 দেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে কার্যক্রমগুলো সাকসেস কারা হচ্ছে, যারা খুব মৌলিক কিছু জায়গাগুলোতে মানে কার্যক্রম শুরু করেছে। এখানে আমি একটু বলে নিই, মাহমুদ সাহেব বলেছেন ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য। দেখুন, আসলে যে কথাগুলো মাহমুদ সাহেব বলেছে সেই কথাগুলো আমি ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ডিফার করছি না, বাট আমি যা সংযোজন করছি সেটা হচ্ছে আমরা এই কথাগুলো যখন বলি এগুলো কথা শুনতে খুব ভালো লাগে, একটা নতুন নতুন ইনোভেটিভ কিছু জিনিস আসছে, কিন্তু রিয়েলিটি তো ডিফারেন্ট। রিয়েলিটি ডিফারেন্ট এই কারণে, আপনি দেখেন স্থানীয় সরকারকে যতক্ষণ পর্যন্ত আপনি শক্তিশালী করতে না পারবেন, আপনি তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে কিন্তু আপনি একেবারে সেন্ট্রাল পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন না। আমি মনে করি যে এই জায়গাতে আমি যেটা দেখেছি, স্থানীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট একটা ঐক্যমত কমিশনে ম্যাক্সিমাম রাজনৈতিক দল একমত হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আরেকটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংবিধান। আমি যদি আপনাকে বলি, বাংলাদেশের 100টি মানুষকে যদি আপনি ডেটা নেন যে আপনারা সংবিধান নাম শুনেছি, দেখছেন, এটা 10 জন বলবে দেখেছে আর 90 জন বলবে দেখি নাই। তাহলে যারা সংবিধান দেখে নাই, 10 জন দেখেছে, পড়েছেন, এটা পড়েন নাই, সেই দেশে কিন্তু আপনি একটা সাংবিধানিক সরকার পরিচালিত হচ্ছে। আমি এই কথাটি বলছি এই কারণেই, আপনি ইলেকট্রাল কলেজ সিস্টেম যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ধরেন প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আমাদের বাংলাদেশের মানুষের যে ভোটিং কালচার এবং রাজনীতির যে কালচার, সেখানে আপনি দেখবেন এখনও বাস্তবতা হচ্ছে ওই এলাকার যিনি নেতা বা ওই এলাকার যিনি মুরব্বী, তার কথা অনুযায়ী অনেক ক্ষেত্রে ভোট দেওয়া হয়। অর্থাৎ জনগণের ভিতরে এখনও তার নিজস্ব যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপক্ষ থেকে যে কাজগুলো করা রাজনৈতিক কার্যক্রমের ভিতর থেকে, সেটা কিন্তু হয় নাই। কিন্তু আমি কি ওভারনাইট এই সব কিছু পরিবর্তন করতে পারবো না। আমি যেটা মনে করি, দেখুন এই যে GNH মানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নেপালে যেটা স্টার্ট করেছে, এবং তারা কিন্তু একটা মৌলিক জায়গা সব কিছু ফেল করার পরে তারা এই জায়গাতে গিয়েছে এবং সেখানে কিন্তু আমি শেষ করছি, আমি এটা শেষ করছি। মানে কোন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, ইলেকট্রাল কলেজ সিস্টেমে নাকি বিদ্যমান যে ব্যবস্থা আছে এমপিদের ভোটে? আমি বিদ্যমান যে অবস্থাটি আছে, এই অবস্থাটি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী জনগণের যে তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে প্র্যাকটিসটি, এটি হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োগিক দিক আমি মনে করি। আর যে কথাগুলো বলা হচ্ছে এটি সময় সাপেক্ষ, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা যখন এই জায়গাগুলোতে উত্তরণ ঘটাতে পারবো, দেন উই ক্যান লুক স্টেপ ফরওয়ার্ড, এটা আমরা মনে করি। আমার মনে হয় আমাদের এনসিপির কি অবস্থান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা কোন পদ্ধতিতে হতে পারে? এটা একটা প্রস্তাবনা এসছে অন্য একটি দলের পক্ষ থেকে যে উচ্চকক্ষের ও নিম্নকক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর একটা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা ইলেকট্রাল কলেজ সিস্টেম, এখানে 70,000 ভোটার থাকবেন, সকল স্থানীয় সরকার প্রতিনিধিরা থাকবেন। আপনাদের অবস্থানটা কি? আমরা মনে করি আসলে পপুলার ভোটিং সিস্টেমে তো আমরা অনেক দেখেছি আসলে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়েছে, এবং সবাই মোটামুটি হাতে গোনা দুই একজন বাদে ডাইরেক্ট পপুলার ভোটে যাচ্ছে না। হ্যাঁ, সো ডাইরেক্ট পপুলার একটা বেসিক ডেমোক্রেসির আদলে যেটা আইয়ুব খান শুরু করেছিলেন, কারেক্ট। সো ডাইরেক্ট পপুলার ভোটিং সিস্টেম আমরা যাচ্ছি না। বিগত সরকারের আমলে আমরা দেখেছি জেলা পরিষদ নির্বাচন এই আদলে হয়েছে। কারেক্ট, অ্যাবসলিউটলি। সো সেটাতে আমরা যদি যেতে চাই, আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমরা একটা সুযোগ এসেছে সুন্দরভাবে কোনো কিছু একটা সুন্দর পরিবর্তন নিয়ে আসা, সেই ক্ষেত্রে ইলেকট্রাল ভোটিং সিস্টেম ইজ দ্য পারফেক্ট বর্তমান সময়ের জন্য। এবং এতে করে
আমি প্রধানমন্ত্রী চাচ্ছি আমার কে হবে, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বেসিক রাইট হিসেবে, মৌলিক অধিকার হিসেবে, আমি জনগণ হিসেবে আমার এটাও রাইট আছে আমার রাষ্ট্রপতি কে হবে। আমরা কিন্তু এই জন্যই এনসিপি আরেকটা কথা বলেছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। জনগণ যেহেতু দুইজনই যেহেতু একটা ইনস্টিটিউশন এবং তাদের কিছু সেগ্রিগেটেড ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসগুলো যেন আলাদা করা হয় এবং একটা ক্ষমতার যেন একটা ভারসাম্য থাকে, যাতে করে একজন স্বৈরাচার হয়ে উঠলেও যেন আরেকজনের হস্তক্ষেপের মাধ্যমে বা সাইনিং অথরিটি থেকে যেন আরেকজন না করতে পারে। সো এটা আমাদের আসলে স্ট্যান্স। স্যার, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, Just একটা আপনাকে sentence- দিয়ে শেষ করব। একটা সেন্টেন্স বলি, সেটা হচ্ছে দেখুন, আমি এর আগেও বলেছি একটা প্রোগ্রামে, আপনি বিড়াল কালো সাদা এটি কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ইঁদুর ধরতে পারে কিনা। অর্থাৎ ইলেকট্রাল পদ্ধতির মাধ্যমে আপনি করলেন না পপুলার ভোটের মাধ্যমে করলেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর ইলেকট্রাল কলেজের সিস্টেমটা যদি বাংলাদেশে এই মুহূর্তে ইন্ট্রোডিউস করেন, আমার মনে হয় এটা একটা জনগণের কাছে নতুন একটা আইডিয়া আসবে। আমি মনে করি কখনোই এটি বিদ্যমান পরিস্থিতির বাইরে এই মুহূর্তে যাওয়ার, এই মুহূর্তে এই পদ্ধতিগুলো প্রয়োগে কখনোই সুখকর হবে বলে আমার মনে হয় না। আমি মনে করি যে এই জায়গাতে ইলেকট্রাল কলেজ সিস্টেমটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল নয়। এই যে ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির, সেটা একটা সংস্কারের মধ্য দিয়ে, মানে রাষ্ট্রপতির আসলে নতুন কি এখতিয়ার তাকে দেওয়া উচিত? এই যে ক্ষমতা ভারসাম্যের কথা আলোচনা না, চেকস অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে যেমন ধরেন যে এখন তো যে আইনটি বিদ্যমান আছে সেখানে প্রধানমন্ত্রী মোরলেস, আমি যদি বলি তাহলে উনি তো অল ইন অল, আসলে রাষ্ট্রপতি তো কোনো স্বাক্ষর না করলেও ধরে নেওয়া হয় যে ওটা স্বাক্ষর করা হয়েছে। সুতরাং এখানে চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চয়ই ঐক্যমত কমিশন এবং সংস্কার কমিশনে যারা কাজ করছেন নিশ্চয়ই সেখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় তারা প্রস্তাবনা, এবং অন্যান্য অপর রাজনৈতিক দল নিশ্চয়ই সে ব্যাপারে একটা প্রস্তাবনা আসছে। আমি মনে করি যে সেখানে অ্যাটলিস্ট আপনি ওভারনাইট তো সব কিছুই শেষ করতে পারবেন না, সব কিছুই বাস্তবায়ন করা সম্ভব না, বাট একটা কার্যক্রম শুরু হতে পারে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায়। সেখানে সেই রাষ্ট্রপতি যদি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়, তাহলে সে ওই সরকারের বিরুদ্ধে, আপনি যদি সংসদীয় পদ্ধতির সরকার এখানে প্রয়োগ করেন, সংসদীয় সরকারটা যদি আপনি বিদ্যমান রাখেন, তাহলে সঙ্গত কারণে এতে আপনি সংসদ থেকে রাষ্ট্রপতিকে আপনার নির্বাচন করতে হবে, এটা তো স্বাভাবিক কথা। আর যদি আপনি রাষ্ট্রপতি পদ্ধতি সরাসরি ভোটে যেতে হবে, কারণ এখানে যেটা হয় আপনি কি বলা যায়, ব্রিটেনের যে সিস্টেমটা, আমরা তো সেই সিস্টেমটাকে এখানে আসলে কার্যকর করার চেষ্টা করি, যদিও আমরা তো ব্রিটেনের মতো এরকম একটা পরিশীলিত দেশ এখনো হতে যাই নাই বা হতে পারি নাই। তো সুতরাং আমাদের এই 53 বছরে অনেক ব্যত্যয় আছে, আমাদের গণতন্ত্র অনেকবার হোঁচট খেয়েছে। তো সুতরাং গণতন্ত্রকে প্রথমত আপনার একটা ট্র্যাকটা নিয়ে আসতে হবে। আমরা তো গণতন্ত্রকে বিচ্যুত হয়ে গেছি, অর্থাৎ 5ই অগাস্টের যে স্পিরিটটা, এটা তো গণতন্ত্রের দিকে আপনাকে ধাবিত করতে হবে। এখন গণতন্ত্রের দিকে ধাবিত করতে গেলে আপনাকে যেটি বলা হচ্ছে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং ইনক্লুসিভ নির্বাচন, এর মধ্যে তো জনগণের পাওয়ারটাকে জনগণের হাতে দিয়ে দেন, জনগণ। স্যার, ডক্টর মতিউর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ মামুন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। এরই সাথে শেষ করছি আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।